তো আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা সৌরজগতের এমন একটা বড় রহস্য নিয়ে কথা বলবো যা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে পুরো উল্টে দেবে। মানে আমাদের মনে হতে পারে মহাকাশের নিয়মকানুন তো বেশ সোজা সাপটা, তাই না? কিন্তু আজ আমরা দেখব কেন একটা গ্রহ সূর্যের একদম কাছে না হয়েও তাপমাত্রার দিক থেকে সবার উপরে বসে আছে। চলুন শুরু করা যাক। একবার কল্পনা করা যাক, সৌরজগতের এই বিশাল অনন্ত শূন্যতার মাঝে আমরা ভেসে আছি। সামনে জ্বলজ্বল করছে বিশাল একটা সূর্য, আর তার চারপাশে গ্রহগুলো নিজের নিজের কক্ষপথে ঘুরে চলেছে। দূর থেকে দেখলে মনে হবে, আরে নিয়মকানুন তো খুব সহজ। স্বাভাবিকভাবেই মনে হবে যে গ্রহটা আগুনের গোলার যত কাছে থাকবে তার তো তত বেশি গরম হওয়ার কথা, তাই না? ঠিক যেমন শীতের রাতে আগুনের পাশে বসলে আরাম লাগে, আর দূরে গেলে একটু শীত করে। কিন্তু ঠিক এখানেই আমাদের এই সহজ হিসাবটা একেবারে গোবলেট হয়ে যায়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ বা মার্কেরি, তো সেই হিসেবে সবচেয়ে গরম তো তারই হওয়ার কথা। কিন্তু বাস্তবে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহটি হল শুক্র বা ভিনাস, যা কিনা সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে 2 নম্বরে আছে। বিজ্ঞানীদের এই আবিষ্কারটা কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করে। বুধ যদি সূর্যের সবচেয়ে কাছেই থাকে, তাহলে শুক্র বেশি উত্তপ্ত কেন? এই রহস্যটা সমাধানের জন্য আমাদের এই দুটো গ্রহের দিকে একটু ভালোভাবে তাকাতে হবে। বুধ গ্রহ সূর্যের একদম কাছাকাছি থাকায় দিনের বেলা এটা প্রচণ্ড গরম হয়ে ওঠে ঠিকই, কিন্তু রাত নামলেই ম্যাজিকের মতো এর তাপমাত্রা হু হু করে কমে যায়, একেবারে বরফের মতো ঠান্ডা। অন্যদিকে শুক্র গ্রহের দিকে তাকালে দেখা যাবে এটা আকারে প্রায় আমাদের পৃথিবীর মতোই, আর দূর থেকে দেখতে বেশ শান্তশিষ্ট। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক ঝলমলে উত্তাপ যার কোনো ওঠানামা নেই, পুরোটাই স্থিতিশীল। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। বিজ্ঞানীরা যখন শুক্র গ্রহের সারফেস বা পৃষ্ঠের তাপমাত্রা মাপলেন, তখন যে ডেটা বেরিয়ে এলো সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস, মানে এই তাপমাত্রা বুধ গ্রহের সর্বোচ্চ তাপমাত্রার সমান বা তার চেয়েও বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি, শুক্রের এই তাপমাত্রা রাতেও কিন্তু একটুও কমে না। এটা সব সময় দিন রাত 24 ঘন্টা এই প্রচণ্ড মাত্রাতেই স্থির থাকে। এখন প্রশ্ন হল, কেন এমন হয়? এই বিশাল পার্থক্যের মূল কারণটা লুকিয়ে আছে গ্রহ দুটোর বর্মে, মানে বায়ুমণ্ডলে। বুধ গ্রহের আসলে তেমন কোনো ঘন বায়ুমণ্ডল নেই, আছে বলতে কেবল অত্যন্ত পাতলা একটা এক্সোস্ফিয়ার। ফলে সূর্যের আলো সরাসরি এর গায়ে পড়ে একে উত্তপ্ত করলেও সেই তাপ ধরে রাখার কোনো উপায়ের কাছে নেই। রাত হলেই তাপ দ্রুত মহাকাশে মিলিয়ে যায়। কিন্তু শুক্র গ্রহের ব্যাপারটা একেবারে উল্টো। এর চারপাশে রয়েছে অত্যন্ত ঘন একটা বায়ুমণ্ডল, যা একদম একটা অভেদ্য বর্মের মতো কাজ করে, আর তাপীয় শক্তিকে একেবারে জাতাকলে আটকে রাখে। তাপ আটকে রাখার এই বিশেষ প্রক্রিয়াটাই হলো আমাদের মূল অপরাধী। বিজ্ঞানের ভাষায় যাকে বলে গ্রিনহাউস এফেক্ট। আমরা অনেকেই হয়তো শীতপ্রধান দেশে কাচের ঘরের ভেতর গাছপালা জন্মানোর পদ্ধতির কথা শুনেছি। সেখানে কাচের দেওয়াল সূর্যের আলোকে ভেতরে তো আসতে দেয়, কিন্তু ভেতরের গরম বাতাসকে আর বাইরে বেরোতে দেয় না। শুক্র গ্রহের বায়ুমণ্ডলও ঠিক এই বিশাল একটা কাঁচের ঘরের মতোই কাজ করে। এটা সূর্যের আলো ঢোকার পথ তো খোলা রাখে, কিন্তু উত্তপ্ত পৃষ্ঠ থেকে যে ইনফ্রারেড তাপ বেরোয় সেটাকে আর মহাকাশে ফিরে যেতে দেয় না। পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে চলুন সেটা ধাপে ধাপে বোঝা যাক। প্রথম ধাপে সূর্যের আলো শুক্রের বায়ুমণ্ডল ভেদ করে সোজা এর পৃষ্ঠে এসে পড়ে। দ্বিতীয় ধাপে সেই আলো পৃষ্ঠকে চরম উত্তপ্ত করে, আর সেই উত্তপ্ত পৃষ্ঠ ইনফ্রারেড তাপ হিসেবে শক্তি ছাড়তে শুরু করে। কিন্তু তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর ধাপে এসে সেই নির্গত তাপ আর কোনোভাবেই মহাকাশে ফিরে যেতে পারে না। বায়ুমণ্ডলের পুরো গ্যাসের স্তর সেই তাপকে একেবারে অবরুদ্ধ করে ফেলে। ফলে গ্রহের ভেতরে কেবল তাপ জমতেই থাকে। এখন সবচেয়ে মজার বিষয়টা হল শুক্রের বায়ুমণ্ডলের গঠন। এখানে একটু খেয়াল করলেই দেখা যাবে এর বায়ুমণ্ডলের প্রায় 96% হল কার্বন ডাই অক্সাইড, আর বাকি মাত্র 4% রয়েছে অন্যান্য গ্যাস। আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস তাপ আটকে রাখার ক্ষেত্রে কতটা পটু। এই বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুক্র গ্রহের চারপাশে একটা অত্যন্ত পুরু থার্মাল ব্ল্যাঙ্কেট বা তাপীয় কম্বলের মতো কাজ করে, আর এটাই গ্রহটাকে কার্যত একটা জ্বলন্ত চুলায় পরিণত করেছে। এই পুরো পরিস্থিতিটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে এর মেঘের স্তর। শুক্রের আকাশে কিন্তু আমাদের পৃথিবীর মতো তুলতুলে সাদা জলের মেঘ নেই। সেখানে রয়েছে সালফিউরিক অ্যাসিডের অত্যন্ত ঘন মেঘ।
এই মেঘগুলো একদিকে যেমন সূর্যের আলোকে অনেকাংশে রিফ্লেক্ট করে মহাকাশে ফিরিয়ে দেয়, ঠিক তেমনি যেটুকু আলো ভেতরে একবার প্রবেশ করে তাকে কার্বন ডাইঅক্সাইডের ওই বিশাল স্তর পৃষ্ঠের কাছাকাছি একেবারেই আটকে ফেলে। মানে এটা তাপ আটকে রাখার একটা মারাত্মক আর নিখুঁত ফাঁদ। বলাই বাহুল্য, ছুটির দিন কাটানোর মতো কোনো জায়গা এটা একেবারেই নয়। আর এই সাধারণ গ্রিনহাউস ইফেক্টটাই কিন্তু একসময় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে, যাকে বলে রানওয়ে গ্রিনহাউস ইফেক্ট। এটা মূলত একটা অন্তহীন চক্র বা ফিডব্যাক লুপ। গ্রহের তাপমাত্রা যখন বাড়ে তখন পৃষ্ঠের বিভিন্ন উপাদান বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলকে আরও বেশি ঘন করে তোলে, আর বায়ুমণ্ডল যত ঘন হয় তা তত বেশি তাপ ধরে রাখতে পারে, যা আবার গ্রহের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। এই অন্তহীন চক্রটা দীর্ঘ সময় ধরে চলতে চলতেই শুক্র গ্রহকে আজকের এই চরম অবস্থায় এনে দাঁড় করিয়েছে। তবে ভাবার কোনো কারণ নেই যে এগুলো কেবল নিছক কোনো বৈজ্ঞানিক থিওরি বা তত্ত্ব। এগুলো একেবারে বাস্তব মহাকাশ মিশন থেকে পাওয়া পরীক্ষালব্ধ প্রমাণ। যেমন ধরুন নাসার ম্যাগেলান মিশন। এটা রাডারের সাহায্যে শুক্রের পুরো মেঘ ভেদ করে এর পৃষ্ঠের চমৎকার একটা ম্যাপ তৈরি করেছিল। এরও আগে সোভিয়েত ইউনিয়নের ভেনেরা প্রোগ্রাম অত্যন্ত সাহসিকতার সাথে শুক্রের বুকে আস্ত একটা ল্যান্ডার নামিয়েছিল, যা সরাসরি সেখানকার চরম তাপমাত্রা আর বায়ুমণ্ডলীয় চাপ মেপে পৃথিবীতে ডেটা পাঠিয়েছিল। আর সেই ভেনেরা মিশনগুলো থেকে পাওয়া ডেটা বিজ্ঞানীদের রীতিমতো স্তম্ভিত করে দিয়েছিল। দেখা গেল শুক্র গ্রহের পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি। একবার কল্পনা করা যায়? এই চাপ এতটাই মারাত্মক যে পৃথিবীর কোনো সমুদ্রের প্রায় 1 কিলোমিটার গভীরে গেলে ঠিক যে পরিমাণ পানির চাপ টের পাওয়া যাবে, শুক্রের পৃষ্ঠে দাঁড়ালে সেই একই পরিমাণ বায়ুর চাপ অনুভব করা যাবে। এই ভয়ঙ্কর চাপ আর ওই 460 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণেই শুক্র আজ এমন চরম একটা প্রতিকূল পরিবেশে পরিণত হয়েছে। কিন্তু শুক্র কি সবসময় ঠিক এমনই ছিল? বিজ্ঞানীদের ধারণা এই গ্রহটার একটা বেশ ট্র্যাজিক অতীত রয়েছে। মানে বহু কোটি বছর আগে শুক্রের পরিবেশ হয়তো আজকের মতো এতটা ভয়ঙ্কর ছিল না, হয়তো অনেক বেশি সহনশীল আর তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ ছিল। হয়তো সেখানে তরল পানির অস্তিত্বও ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কোনো এক অজানা কারণে সেখানে দীর্ঘমেয়াদী গ্রিনহাউস পরিবর্তন শুরু হয়। ওই রানওয়ে গ্রিনহাউস ইফেক্টের কারণেই গ্রহটা তার শান্ত রূপ হারিয়ে বর্তমানে এই চরম আর ধ্বংসাত্মক অবস্থায় এসে পৌঁছেছে। তো এই বিশাল পরিবর্তনের পেছনের আসল কারণটা কি, সেটা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি। নাসা এবং ইএসআইয়ের বিজ্ঞানীরা প্রতিনিয়ত অতীতের জলবায়ু ডাটা নিয়ে গবেষণা করে চলেছেন। এই রহস্যের জট খুলতে ভবিষ্যতের মহাকাশ মিশনগুলো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন ভেরিটাস মিশনের দিকে সবাই তাকিয়ে আছেন। এই মিশনটা শুক্রের ভূতত্ত্ব আর এর বায়ুমণ্ডলের ইতিহাস সম্পর্কে আরও গভীর তথ্য জোগাড় করবে, যা হয়তো এই গ্রহব্যাপী পরিবর্তনের মূল কারণটা খুব শিগগিরই আমাদের সামনে তুলে ধরবে। সুতরাং এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়ালো তা হল একটা গ্রহের আসল তাপমাত্রা কেবল সূর্য থেকে তার দূরত্বের ওপর নির্ভর করে না। সবচেয়ে কাছের গ্রহটাই যে সবচেয়ে গরম হবে মহাজাগতিক নিয়মে তা সবসময় সত্যি নাও হতে পারে, বরং একটা গ্রহের চারপাশে থাকা বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের গ্যাসের রাসায়নিক গঠন এবং তার তাপ আটকে রাখার ক্ষমতা, এই সবকিছু মিলেই ঠিক করে দেয় একটা গ্রহ কতটা শীতল বা কতটা উত্তাপ্ত হবে। শুক্র গ্রহ কিন্তু তারই সবচেয়ে চরম এবং বাস্তব একটা উদাহরণ। আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা গ্রহ যা হয়তো একসময় বেশ শান্ত ছিল, তা কিভাবে এমন ভয়ঙ্কর একটা তাপমাত্রার ফাঁদে আটকে পড়ল? মহাবিশ্বে এমন বিশাল এবং গ্রহব্যাপী জলবায়ু পরিবর্তনের সূচনা ঠিক কীভাবে ঘটে তা জানা কিন্তু আমাদের নিজেদের গ্রহের ভবিষ্যৎ বোঝার জন্য অত্যন্ত জরুরি। এই প্রশ্নটার উত্তর হয়তো লুকিয়ে আছে শুক্র গ্রহের ওই জ্বলন্ত মেঘের আড়ালেই। তো এই ছিল শুক্র গ্রহের উত্তাপের পেছনের আসল রহস্য নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনার। আমাদের পরবর্তী এক্সপ্লেনারে আমরা জানব মহাকাশের আরও একটা রোমাঞ্চকর তথ্য। ভেবে দেখা যাক তো, যদি কোনো মানুষকে কোনো ধরনের স্পেস হেলমেট বা স্পেস স্যুট ছাড়া মহাকাশের চরম শূন্যতায় উন্মুক্ত করে দেওয়া হয়, তবে ঠিক প্রথম কয়েক সেকেন্ডে মানবদেহে কি ভয়ঙ্কর পরিবর্তন শুরু হবে। সেই শিহরণ জাগানো এক্সপ্লেনারটি দেখতে আমাদের সাথেই যুক্ত থাকতে হবে।